আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে সেখানে পশ্চিমবাংলার জনগণকে, সমস্ত ধরনের মানুষকে, এলাকার ক্লাব, প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিজেপির কার্যকর্তা, তাদের সকলকে আমি অনুরোধ করব বিরোধী দলনেতা হিসেবে বাধা দিন। আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিস, আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের খুব ইন্টারেস্টিং একটি গল্প নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। কেউ মিস করবেন না। দুটো ঘটনা নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরছি। অতি অবশ্যই একটু সময় নষ্ট করে ভিডিওটি দেখবেন এবং আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। তার আগে বলে রাখি, যদি আমার অনুষ্ঠান ভালো লাগে, যদি আমার চ্যানেলটি পাশে থাকতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। যাই হোক, কথা না বাড়িয়ে চলে আসি আজকের ঘটনা। যেটা বলতে যাচ্ছি আমার কাছে খুবই বেদনাদায়ক এবং আমি কিছুক্ষণের জন্য পুরো স্টপ হয়ে গেছি। মানে এমন একটা নিজের চোখে দেখা, নিজের কানে শোনা, যে মানুষটিকে বহুদিন ধরে দেখি, তার থেকে এরকম একটা অনুভূতি, মানে কি বলবো, যা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার একটি গার্মেন্টসের ওই বাবার স্যুট তৈরি হয়, ছোটোখাটো কারখানা আছে। তো আমি এই ভোট মিটে যাওয়ার পরে বেশ কিছুদিন মানে যাতায়াত ছিল না, শরীরটা খারাপ ছিল, যেতে পারিনি কাজের চাপে। তো গেছি, বেশি না, 3-4 জন মাত্র কাজ করে সেখানে। তার মধ্যে একজন বয়স্ক ভদ্রলোক আছে, যাকে আমি পালদা পালদা করে ডাকি। বয়স প্রায় 60 আপ হবে। ভদ্রলোককে বহুদিন ধরে চিনতাম এবং খুব সম্মান শ্রদ্ধা করতাম। কথাবার্তা ভালো, খুব নর্ম ভদ্রলোক। ভদ্রলোকের 3টি মেয়ে এবং ভদ্রলোক আজীবনকাল আমার সামনে তৃণমূল সরকার এবং মমতা ব্যানার্জির সুনাম গেয়ে এসছে এবং উনি একজন তৃণমূল সমর্থক, সেই হিসাবেই চিনতাম। তো ঘটনা হলো, একদিন উনি আমাকে হঠাৎ করে বলে, দাদা একটা কম দামের জমি আছে, আপনি যেখানে বসবাস করেন তার আশেপাশে মাঠে ঘাটে হোক। আমি কেন? বলছে আমার এক জামাই আছে, তো জামাইকে আমি কিনে দেব। ভালো কথা, কিনে দেবেন। তো নিয়ে আসলেন। আমি বললাম দেখবেন, আমাদের ওদিকে গিয়ে দেখিয়ে দেবো, যদি পছন্দ হয় যারা বিক্রি করে তাদের সাথে আপনাকে কথা বলিয়ে দেবো, আপনি কথা বলা ঠেলে নেবেন। এই বলে একদিন হঠাৎ আমার বাড়ির সামনে চলে আসেন ভদ্রলোক তার জামাইকে নিয়ে। তখন আমি বললাম এটা কোন জামাই? তো বলল এটা আমার ছোট জামাই। ভালো কথা। তো আমাকে নমস্কার জানালো, আমিও নমস্কার নিলাম, তাকেও ধন্যবাদ জানালাম, যেহেতু বয়স অনেক কম। তারপরে যাদের জমি জায়গা বিক্রি করে তাদের সাথে কথা বললেন, আমার দামে পোষায়নি, চলে যাচ্ছেন। এমন টাইমে আমি বললাম, পালবাবু বাড়িতে আসুন, একটু চাটা খেয়ে যান, জামাইকে নিয়ে এসছেন। বলছে না আজকে না, অন্যদিন যাবো, এই সেই। তখন আমাকে বলছেন একটু সাইডে চলেন, একটু কথা আছে। জামাইকে আলাদা রেখে সাইডে গেলেন। তো আমি বললাম কি ব্যাপার? বলছে এই যে আমার ছোটো জামাই দেখছেন, এই তো প্রেম করে বিয়ে করেছিল মেয়ে, তো আজকের 2 বছর কোনো সম্পর্ক ছিল না, এর বাড়ি প্রায় নন্দীগ্রামের কাছাকাছি। তো এই 2 বছর পরে যোগাযোগ হয়েছে, এই জামাই ষষ্ঠী উপলক্ষে আমার বাড়িতে এসছে, তাই একটু আনন্দ উৎসব করে খাওয়া দাওয়া হচ্ছে, তা নিয়ে আসলাম। কিন্তু এর পিছনে একটা কাহিনী আছে। তাই আমি বললাম বলুন কি কাহিনী আছে? বলছে এই যে জামাই দেখছেন না, এই কিন্তু মুসলিম, এ কিন্তু মুসলমানের ছেলে। কি বলেন পালদা, আপনি মুসলমানের ছেলে, আপনি একজন হিন্দু, আপনার গলায় তুলসীমালা, আর আপনি এই মুসলমান জামাইকে প্রশ্রয় দিচ্ছেন? বলছে কি করব দাদা, এতদিন তো আলাপ পরিচয় ছিল না, মেয়ে প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে। আমাদের বাড়ির পাশেই ঠিকাদারে কাজ করছিল ছেলেটি, তখন আলাপ হয়ে বিয়ে করে পালিয়ে চলে গেছিলো, তা আমরা সম্পর্ক রাখছিলাম না। তারপরে মেয়ে মার কাছে মাঝে মধ্যে ফোন টোন করতো, তো আমরা গেছিলাম আজ থেকে 2 মাস আগে। তখন বলে এসেছিলাম জামাই ষষ্ঠীতে আসতে। আর কি করব, নিজের মেয়ে তো শত হলে ফেলে দিতে পারিনি। ছেলেটা এমনি ভালো, ভদ্র ব্যবহার, তাই মেনে নিতে হলো, মেনে নিলাম। যাক, আর কি করবো, এই আপনাকে বললাম, আপনি কিন্তু 1 কান থেকে 3 কান করবেন না। না না, আমার ভেবে দরকার নেই, কিন্তু আমার মেয়ে হলে ত্যায্য করে দিতাম। আমি সরাসরি বললাম যে আমার মেয়ে হলে আমি ত্যায্য করে দিতাম, আমি এরকম মেয়ের সাথে সম্পর্ক রাখতাম না। কারণ আপনার মেয়েটি তো দেখতে শুনতে খারাপ না, লেখাপড়াও শিখিয়েছেন, তারপরে এরকম কাজ কেন করে? প্রেম ভালোবাসা করতো, নিজের জাতের মধ্যে করতো, কিন্তু এরকম কাজ করবে, তাকে আবার জামাই আদর করে জামাই ষষ্ঠী করবে, এটা ঠিক না। ঠিক আছে, আপনার ব্যাপার, আপনি জানেন। এই কথাটা হয়েছিল আজ থেকে প্রায় 1 বছর আগে। তো এই ভোট মিটে যাওয়ার পরে আমি যখন সেই কারখানাতে যাই, সে পালবাবু রয়েছেন, তো আমি পালবাবুকে বললাম, পালবাবু কি হলো,
আপনার দল তো হেরে গেল। তো বলছে আমি খুব খুশি হেরে গেছে। আমি বললাম কী ব্যাপার হলো, আপনি বলছেন খুব খুশি হেরে গেছেন? হেরে গেছে বলে মমতা ব্যানার্জি নিপাত যাক, ও দরকার নেই, আমি চাই না। মানে আপনি তো ভোটের 5 দিন আগেও বলেছেন মমতা ব্যানার্জির কথা, আজকের কেন এই গান গাইছেন? বলছে আমি মন থেকে বলছি, ও আমি চাই না যে মমতা ব্যানার্জির সরকার থাকুক। কারণটা কি? আপনার তো অনেক কিছু, আপনাকে সরকারি বাড়ি দিয়েছে, বার্ধক্য ভাতা পাচ্ছেন, আপনার বউ লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, আপনার 3 মেয়ে তারা পাচ্ছে, তো সবাই তো পাচ্ছেন, সব কিছু তো সুবিধা নিয়েছেন। এবং আপনার ভাইয়ে ভাইয়ে বিবাদ ছিল জমি সংক্রান্ত, সেটা ওয়ার্ড কাউন্সিলর মিটিয়ে দিয়েছে। আপনিই বলছিলেন একদিন, সুনাম করছিলেন কাউন্সিলরের নামে, মিটিয়ে দিয়ে আপনাকে সরকারি বাড়ি দিয়েছে, সব কিছু সহযোগিতা করে। এবং আপনার স্বাস্থ্যসাথী কার্ডে আপনার ওয়াইফের হাত ভেঙে গেছিলো, অপারেশন করিয়েছেন, আপনিই তো এইসব বলেছেন আমাকে। তো হঠাৎ করে আজকের এত রাগ কেন? বলছে রাগ একটাই কারণ, মমতা ব্যানার্জি যদি এই 5 বছর থাকতেন সরকারে, তাহলে আমাদেরকে সবাই টুপি পরে না, আমাদেরকেও হিন্দু হলেও নামাজ পড়তে যেতে হতো। মানে কী বলেন পালদা, আপনি তো হিন্দু, আপনি কেন মমতা ব্যানার্জিকে আপনাকে পাঠাতো নামাজ পড়তে? হ্যাঁ হ্যাঁ, এবং একটি বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যেটা আমি বলবো না এখানে। তা আমার শুনে খুব খারাপ লেগেছে। আমি বলছি আপনার হয়তো এখন 60-এর ঊর্ধ্বে বয়স, 62, 63, 64 হবে, কিন্তু আপনি যে মহিলার সম্বন্ধে এরকম বাজে ল্যাঙ্গুয়েজ করলেন, তিনি তো আপনার থেকেও বয়স বেশি, আর আপনি এতদিন ধরে সুনাম করেছেন, আজকের বলছেন এই বলাতে আরও চটে উঠলো। তখন আমাকে নিজেকে, আমার মনে হচ্ছে আমি কার সাথে কথা বলছি। মানুষের সেন্স, মানুষের জ্ঞান, মানুষের মানবিকতা কি আজকে সব শেষ? না, এই হেন মানুষের সাথে কথা বলে লাভ নেই। আমি কিন্তু ওই ভদ্রলোককে বলতে পারতাম যে আপনি মুসলিমের ঘরে আপনার মেয়ে গেছে, সেই জামাইকে আপনি জামাই আদর করছেন, আপনি তার সুনাম আমার কাছে গেছেন, আর আপনি আজকের এইরকম ধরনের কথা বলছেন, আপনার থেকে নমক হারাম, আপনার থেকে বাজে মানুষ, অনেক কিছু বলতে পারতাম, নেই সমাজে, বলতে পারতাম, কিন্তু একটি কথা বলিনি। আমি ওনাকে বলেছি ঠিক বলেছেন, ধন্যবাদ আপনাকে, এই বলে আমি সনাতনী জয় হোক, আপনারাই সনাতনী, এই কথা বলে চলে আসলাম। কিন্তু আমার ভিতর অন্তর আত্মার থেকে মনে হয়েছে এর থেকে ভণ্ড সনাতনী, ভণ্ড হিন্দু, থার্ড ক্লাস ব্যক্তি এই সমাজে আর নেই। এদের মতন মানুষ সমাজে থাকা মানে কি বলবো, আরও নোংরামো ছড়ানো, এরকম অনেক কিছুই মনে হয়েছে। কিন্তু আমি একটি কথাও প্রকাশ করিনি। কিন্তু আমাকে কয়েকদিন ধরে ওনার ওই বাক্য, ওনার কথাবার্তা, ওনার উঠে আমার নিজের প্রতি মানে আমি একজন মানুষ, আমাদেরও কি বিবেক বুদ্ধি এরকম, এই নিয়ে আমার জল্পনা কল্পনা চলেছে এবং খুব খারাপ লেগেছে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা বলুন যে এই সমাজে মানুষ কীরকম। আমরা এও দেখি যে সন্তানকে বাবা মা নিজে না খেয়ে 20-25 বছর করে মানুষ করে, কষ্ট করে, সেই বাবা মার সাথেও বেইমানি করে। ধর্ম তো অনেক দূরের কথা। তো আজকের যারা ধর্ম, হিন্দু ধর্ম কি মুসলিম ধর্ম, যারাই বলছেন না কেন, আমার আর বিশ্বাস বলে কোনো জিনিস, এই ধর্মের প্রতি বলুন, মানুষ জাতির উপরেই বিশ্বাস উঠে যাচ্ছে। তাদের আলাপ আলোচনা এবং 15টা বছর ধরে যারা শুধু তৃণমূল কংগ্রেস থেকে নিয়ে এসছে, তারা এই ধরনের পাল্টি, কে চুরি করেছে, কে কি করেছে, এই স্তরটা আলাদা। আর যারা শুধু সহযোগিতা নিয়ে এসছে একতরফা, সাধারণ মানুষগুলো আজকের একটা বাঁচার সম্বল হয়েছে, মাথার উপরে ছাদ হয়েছে, বিনা পয়সায় চিকিৎসা পেয়েছে, সেই সব মানুষের আচরণগুলো যখন দেখি, নিজের প্রতি নিজের ঘৃণা হয়। তা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে এই ধরনের মানুষকে আপনারা সমাজে কি ধরনের জায়গা দিতে চান, কতটা সম্মান আপনাদের কাছে আছে, আপনারা তাকে কি মনে করেন, এবং ওনার বক্তব্য ঠিক কিনা বা আমার ভাবনাটা ভুল কিনা, এর জন্য আপনাদের কাছে অবশ্যই কমেন্ট এর আশায় থাকব। এই একটা গেল। আর একটা দিক কথা বলছি, নতুন সরকার এসছে, অবশ্যই পরিবর্তন অবশ্যই হওয়ার দরকার। পরিবর্তনের পক্ষেই বলবো যে পরিবর্তন স্বাভাবিক ব্যাপার, এক জিনিস বা এক ধরনের জিনিস ধরে রাখুক, বা এটাও আমি চাই না। এবং এই সরকার, বিগত সরকার যে দুর্নীতি করেনি তাও বলবো না, করেছে অবশ্যই, ভালো মন্দ সব মিলিয়ে করেছে, পছন্দ হয়নি, মানুষ তাকে ত্যাগ করেছে। কিন্তু নতুন সরকার এসে প্রথম দেখলাম 2-3 দিন মানে ভাঙচুর, পার্টি অফিস দখল, অনেক কিছু দেখলাম, বাড়ি ঘরের উপরে আগুন লাগানো, অনেক মানুষকে খুন হতে হয়েছে, সব কিছু দেখলাম, অনেক মহিলাদের উপর টর্চার দেখলাম, সব কিছু দেখলাম। ভাবলাম মানুষের ক্রোধ এর জন্য হয়তো হচ্ছে বা কিছু, কিন্তু দেখলাম না, দোকানপাট, লুটপাট, বাড়ি ঘরের জিনিসপত্র চুরি চামারি, এগুলো তো চলছেই অনবরত, এবং অনেককেই অনেক রকমভাবে অ্যারেস্ট হতে হচ্ছে, সেগুলোও দেখলাম। যাক, হিংসা প্রতিহিংসা থাকে, একটা রাজনৈতিক দল চলে গেলে সেটা স্বাভাবিকভাবেই নিলাম। কিন্তু তার সাথে সাথে বহু হকার উচ্ছেদ করলো, যার উপরে মানুষ জীবিকা
নির্ধারণ করে তার জীবনযাত্রাটা চালায়, তার পিছনে তার ফ্যামিলির মুখে অন্ন তুলে দেয়, সেই সব দোকানপাট বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হলো, কিন্তু তাদের কোনো বিকল্প ব্যবস্থার কথাই সরকার ভাবলো না। তাহলে কি হলো? যারা বলেছে মানুষকে কর্মসংস্থান দেবে, দুবেলা যাতে দুমুঠো খেতে পারে তার ব্যবস্থা করবে, তারাই দেখলাম তাদের কারণে অনেক এর কর্মসংস্থান হারিয়ে ফেললো। এবং কর্মসংস্থান হারিয়েছে, তার সাথে সাথে আবার একটা দিক ভালো হয়েছে, শহর হয়তো পরিষ্কার হয়েছে, কিন্তু কি করবে, এই ভিড় শহরে মানুষ কর্মের জন্য স্বাভাবিক হয়তো যানজট হতো, কিন্তু বহু মানুষের তার উপরে জীবন জীবিকা চলতো। এটাও ভাবার দরকার, তাই সরকারকে এটাও ভাবার দরকার ছিল। আমি মনে করি সেই মানুষগুলোর কান্না দেখে, বুক ফাটা আর্তনাদ দেখে আপনাদের কাছে তুলে ধরলাম। জানি না আমি ভুল কি আপনারা ভুল, যদি আমি ভুল বলে থাকি সেটাও আপনারা বলবেন। আমি মানবিক দিক থেকে ভেবে বলছি এবং নতুন মুখ্যমন্ত্রীর কাছে জোর হাতে আবেদন করি যে সেই মানুষগুলোর কিছু একটা ব্যবস্থা করতে। তার সাথে সাথে আরেকটা জিনিস দেখতে পেলাম, আজকের জঙ্গিপুর হসপিটাল থেকে 35 থেকে 36 জন যারা ক্যাজুয়ালে কর্মচারী ছিলেন তাদেরকে বরখাস্ত করে দেওয়া হলো, তাদের হাতে নোটিশ ধরিয়ে দেওয়া হলো যে কাল থেকে আর তোমাদের কাজে আসতে হবে না। প্রত্যেকেরই ফ্যামিলি আছে, কারো বয়স 50, 40, 45, 55 এরকম বয়সের মানুষ, তারা কান্নায় ভেঙে পড়েছে। এবং সাধারণ মিডিয়াকেও স্যার, মানে যা হয় না, মানুষ যখন সব কিছু শেষ হয়ে যায় তখন একজন অসহায় মানুষকে স্যার ভগবান বলে, ঠিক সেরকমভাবে সাধারণ মিডিয়াকে বলছে স্যার আমাদের বাঁচান, আমরা কোথায় যাব। সে কান্নায় ভেঙে পড়া, বাঁধ ভাঙা কান্না, কি বলবো, সে দৃশ্য দেখার মতন না। তো তারা বলছে এই বয়সে আজকে 23 বছর ধরে আমি 2008 সাল থেকে এখানে এইভাবে ক্যাজুয়ালে কাজ করে আসছি, পার্মানেন্ট তো হয়নি, উল্টো আমাদের এখন বের করে দিল। আমাদের অপরাধ যদি বলতে পারে যে আমরা 2 টাকার অপরাধ করেছি, হেরাফেরি করেছি, বা আমরা কোনো কাজে গাফলতি করেছি, যদি আমাদেরকে সেই নোটিশ ধরিয়ে বলতো যে তোমাদের এই কারণে বের করে দিচ্ছি, কোনো তার সদুত্তর পাইনি। আমরা জিজ্ঞাসা করলাম ইনচার্জকে যে কী কারণে আমাদেরকে বলছে, কোনো উত্তর নেই, তোমরা বেরিয়ে যাও, কালকের থেকে আর আসবে না। ভাবতে পারছেন? যারা বলেছে চাকরি দেবো, কর্মসংস্থান বাড়াবো, চাকরি কি এইভাবে দেবে যে ওইখানেই হয়তো দলীয় ছেলে মেয়েদের আবার দেবে? তাহলে কি সেটাকে চাকরি দেওয়া হলো? একজনের ভাত কেড়ে নিয়ে যদি আমি আরেকজনকে খাওয়াই, সেই তো একজন ক্ষুধার্তই থাকলো। এটারও জবাব আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। এবং নতুন মুখ্যমন্ত্রী তিনিই জানেন কি করবেন না করছেন, এবং হয়তো তিনি কিছু ভালোভাবে করছেন, সবটাই তার কাছে জোর হাতে নিবেদন করছি যে অসহায় মানুষগুলো, এরকম বহু ক্ষেত্রেই অনেক মানুষ অসহায় হয়ে পড়ছে। তাহলে কর্মসংস্থান কোথাও হলো, উল্টো কর্মস্থান চলে গেল, কর্ম হারিয়ে ফেললো, কাজ হারিয়ে ফেললো। তাদের সংসার কি করে চলবে, তাদের ছেলে মেয়ে কী করে চলবে, তাদের পরিবারকে আর কি করে চালাবে, এই বয়সে কি করবে। এক মহিলা তো কাজে আর বলছে আমি কি, কেননা আমাকে কাজ থেকে বের করে দিয়েছে, কোনো কারণ দেখাতে পারেনি। অথচ আজকে যদি আমি লোকের বাড়িতেও কাজ করতে যাই, হয়তো ভাববে যে চুরির দায়ে আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। আমি এই মুখ কোথায় কাকে দেখাবো, কি বলবো গিয়ে, কেননা মানুষ জানতো আমি চাকরি করি। এখন আমি লোকের বাড়িতে বাসন মাজতে গেলেও আমাকে বিশ্বাস করবে না। এ কোন যে বিপদে পড়লাম, ভাবতে পারছেন? যারা এই পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন বা পরিবর্তন চেয়েছেন, ভাবুন আপনারই কোনো ফ্যামিলির সদস্যর সাথে বা আপনারই কোনো আপনজনের সাথে হলে এটা কীরকম হতো। হিংসা প্রতিহিংসার কথা ছাড়ুন, সবাই আমরা মানুষ, সবাই আমরা এই বাংলার মানুষ, এবং সবাই একটা আশা স্বপ্নতেই পরিবর্তন করেছি। অতএব এটা তো আমরা চাইনি। এর পরিবর্তে সরকার কি ভাবছেন বা আপনারা কি চাইছেন? আপনারা যদি আওয়াজ তোলেন এইসব অসহায় মানুষের তুলে, হয়তো সরকার তখন হয়তো কোনো না কোনো পদক্ষেপ নেবে এদের জন্য। তাই বলি, একটু ভাবুন। আপনারাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব কিছু জানতে পারছেন। যারা আজকে গেরুয়া আবির মেখেছেন বা জয় শ্রীরাম বলছেন, তারা ভাবছেন যে ক্ষমতার সাথে থেকেই শুধু হাওয়ায় পাল দিয়ে আমি লম্ফজম্প করলাম, সেটাই কিন্তু জীবন না। কিন্তু একটা জিনিস জানবেন, আপনার পাড়াতে 5টা মানুষ, 5টা ফ্যামিলি যদি অসহায় হয়ে যায়, তার থেকে বেদনার কিছু নেই। কারণ আপনিও মানুষ, তিনিও মানুষ। তাই মানুষ হয়ে মানুষের কথা ভাবা উচিত। তাই সরকারকেও বলছি, নতুন সরকারকে, হিংসা হয়তো বিগত সরকার যে ভুলটা করে গেছে বা যাই করুক না কেন, তাদের কথা বাদ দিয়ে বাংলার মানুষের জন্য এমন কিছু ভাবুন, সব হিংসা দেশ ভুলে গিয়ে সবার জন্য সরকার, সবার সরকার, এবং সবার স্বপ্ন পূরণ হবে, সবার আশা পূর্ণ হবে, সবাই ভালো থাকবে, এরকম কিছু করুন। এটাই আবেদন। এবং আপনাদের কাছেও যারা এই ভিডিওটি দেখছেন, তারাও কমেন্টে জানাবেন আমি কিছু ভুল বললাম কিনা, এবং সরকারের কি করা উচিত বা আপনারা কি ভাবছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যদি আমার এই অনুষ্ঠান ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।